প্রিয় দর্শক, ইস্পানি মির্জাপুর শুভরাত্রিতে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা আলোচনার শিরোনাম ঠিক করেছি সরকারের দ্বিতীয় অধ্যায় ও নির্বাচন। এ বিষয়ে কথা বলবার জন্য স্টুডিওতে আমাদের সাথে অতিথি হিসাবে রয়েছেন সমাজচিন্তক ও রাজনীতি বিশ্লেষক প্রফেসর ডক্টর দিলারা চৌধুরী রয়েছেন আমাদের সাথে। ডক্টর দিলারা চৌধুরী, আপনাকে স্বাগত জানাই ইস্পানি মির্জাপুর শুভরাত্রিতে। ডক্টর দিলারা, আপনি নিশ্চয়ই গণমাধ্যম পত্রপত্রিকা ফলো করছেন, নিজে দেখছেন, সব কিছুই অবলোকন করছেন এবং গত 15 বছর ধরেই কিন্তু নানা ক্ষেত্রে নানা সময় নিয়ম অনিয়ম যেগুলি আমরা গুম খুন হত্যা সব কিছু নিয়ে কথাবার্তা বলে এসেছিলেন। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের 1 বছর পূর্তি হচ্ছে গতকালকে 5 তারিখে পতিত আওয়ামী সরকারের যে পতন, সে পতনের বর্ষপূর্তি পালিত হয়েছে। সারা দেশের সামাজিক রাজনৈতিক সংগঠনগুলো নানা আয়োজনের মধ্যে দিয়ে এই বর্ষপূর্তিটি পালন করেছে। তো 5ই আগস্ট আমরা দেখেছি যে মাননীয় প্রধান উপদেষ্টা নির্বাচনের একটা মোটামুটি রোডম্যাপ ফেব্রুয়ারির কথা তিনি উল্লেখ করেছেন এবং নির্বাচন কমিশনকে সেই মর্মে তিনি তার প্রয়োজনীয় নির্দেশনা তিনি দিয়েছেন। এখন যে বিষয়টি সেটি হচ্ছে যে কাঙ্ক্ষিত সময় নির্বাচনটা ফেব্রুয়ারিতে রোজার পূর্বে হওয়ার কথা আশাবাদ ব্যক্ত করা হয়েছে, তিনিও সেটা বলেছেন, নির্বাচন কমিশনে সেটি প্রস্তুতি নিচ্ছে। এই অবস্থার প্রেক্ষাপটে আপনি প্রফেসর ডক্টর ইউনূস কিন্তু বলেছিলেন যে তারা তাদের দ্বিতীয় অধ্যায় শুরু করেছেন। আমরা যদি ক্রিকেট খেলার কথা বলি তবে সেকেন্ড ইনিংস, থার্ড ইনিংস, তো এটি সরকারের দ্বিতীয় অধ্যায় তারা শুরু করেছেন। আপনি অন্তর্বর্তীকালীন সরকারের বিগত 1 বছর এবং আগামী সময়টা অর্থাৎ দ্বিতীয় অধ্যায়টা, এই দুটি বিষয়ে আপনি কীভাবে বিশ্লেষণ করবেন? না, প্রথম কথা হলো যে আপনাকে অনেক ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। বিষয়গুলি যে আলোচনা বলছেন আমাকে, বিষয়গুলি কিন্তু খুব জটিল। মানে বাংলাদেশের রাজনীতি এখন এমন অবস্থায় আছে, এত অস্পষ্টতা, এত অনিশ্চয়তা। তো সেটা মাথায় রেখে আমি বলবো যে প্রধান উপদেষ্টার যে নির্বাচন করার জন্য যেটা ঘোষণা দিয়েছেন, এই ঘোষণাটাকে সবাই স্বাগত জানিয়েছে, আমিও স্বাগত জানাই। কারণ আপনার বাংলাদেশে একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন ছাড়া আমরা যে সংকটে পড়েছি, সেই সংকট থেকে বেরোনোর কোনো উপায় নাই। আর অন্তর্বর্তী সরকারও তো দীর্ঘদিন চলতে পারে না, এখানে একটা জনগণ নির্বাচিত সরকারেরও প্রয়োজন আছে। সুতরাং এটা অবশ্যই একটা অত্যন্ত একটা ভালো পদক্ষেপ উনি নিয়েছেন এবং সবাই এটাকে এটা স্বাগত জানিয়েছে। কিন্তু যেখানে প্রশ্নটা থেকে যাচ্ছে সেটা হলো যে অন্তর্বর্তী সরকার আপনার এই নির্বাচনটা দেওয়ার আগে যখন তারা ক্ষমতায় এসেছিলেন, তখন তারা কিন্তু স্পষ্টতই বলেছিলেন যে তারা এমন একটা নির্বাচন দেবেন যে নির্বাচনটা মানে এরকম নির্বাচন আর বাংলাদেশে হয়নি, শ্রেষ্ঠ নির্বাচন হবে এবং সেই জন্য কিছু মৌলিক সংস্কারের দরকার হবে, কাঠামোগত। এবং বারবার বলা হয়েছে কিন্তু যে বিগত সরকার, শেখ হাসিনার সরকার আপনার সমস্ত প্রতিষ্ঠানকে ভেঙে দিয়ে গেছে এবং যেটা সঠিক, বাংলাদেশ রাষ্ট্রকে একটা ভঙ্গুর অবস্থায় আছে। সমস্ত প্রতিষ্ঠানগুলি এমনকি আর্মির ভিতরে পর্যন্ত আপনার নানা রকম আপনার অনিয়ম হয়েছে। তারপরে আপনার আয়নাঘর সৃষ্টি হয়েছে। আর্মির যেটা ইমেজ ছিল লোকের চোখে, সেটা অনেক অংশে আপনার হয়ে গেছে, নেমে গেছে। সুতরাং সব দিক থেকে আপনার প্রধান উপদেষ্টার বক্তব্যটা সঠিক ছিল যে মৌলিক সংস্কার করার পরে আমরা একটা নির্বাচন দেব। এবং দুটা জিনিস নির্বাচনের আগে আপনার দরকার হবে, নির্বাচনের পরিবেশটা তৈরি করার জন্য। নির্বাচন করার পরিবেশ একটা দরকার হয়। সাধারণত আপনার যে কোনো গণতন্ত্রে নির্বাচন কিন্তু একটা সবসময় একটা চলমান প্রক্রিয়া। কারণ আপনার ইলেকশন কমিশন আপনার জাতীয় নির্বাচন করার মাঝে ধরুন 5 বছর পর পর যদি জাতীয় নির্বাচন করে, কিন্তু তারা কিন্তু ওই 5 বছরে কিন্তু তারা বিভিন্ন ধরনের নির্বাচন করে থাকে। স্থানীয় সরকারের নির্বাচন হয়, কোনো সময় আপনার একটা পদ খালি হয়েছে, কোনো সদস্য হয়তো রিজাইন দিয়েছেন অথবা তিনি মারা গেছেন, সেখানে নির্বাচন করতে হয়। সুতরাং নির্বাচন কিন্তু সবসময় চলতে থাকে, চলমান প্রক্রিয়া। সুতরাং এক ধরনের একটা নির্বাচন কমিশন এবং নির্বাচনের যে সচিবালয়, তারা কিন্তু ওই প্রক্রিয়ার ভিতরেই থাকে। তো এখন বর্তমানে যে নির্বাচন কমিশন, ওরা একদম সবকিছু বলতে গেলে একটা স্ক্র্যাচ থেকে তৈরি করতে হবে, প্রথম থেকে বলতে গেলে। তাছাড়া মৌলিক সংস্কারগুলি তো এখনো হয় নাই। সংস্কারগুলি যেটা জাতীয় ঐক্যমতের যে সংস্কার, যে সনদটা কথা বলা হয়েছে, সেখানে তো সে জাতীয় মৌলিক সেরকম কোনো পরিবর্তন হয়নি এখন পর্যন্ত। এবং রাজনৈতিক দলগুলি সবাই
সেই মৌলিক পরিষ্কারের বিষয়ে কি একমত হয়েছে? এটা একটা প্রশ্ন থাকবে। আর একটা প্রশ্ন হলো যে সরকারের জন্য আপনার পুলিশ এবং প্রশাসনকে সাজাতে হবে ভালো করে। পুলিশ ছাড়া, প্রশাসন ছাড়া আপনার নির্বাচন করা সম্ভব হয় না। সবচেয়ে বড় জিনিস হলো যে এই সরকার অবশ্য আসার পর থেকে আপনার বোধহয় ১৩০টার মতো আন্দোলন হয়েছে এই দাবি নিয়ে, সেই দাবি নিয়ে, এবং বেশিরভাগ সময় দেখা গেছে যে গত সরকার, ফ্যাসিস্ট সরকারের যারা অনুসরণকারী, যারা এখানে রয়ে গেছে, যারা আপনার লিডার, তারা আপনার হয়তো চলে গেছে, কিন্তু সবসময় দেশের মধ্যে একটা এই সরকারকে একটা বেকায়দা ফেলার চেষ্টা করেছে। সুতরাং এই সরকারের পক্ষে কাজ করাটা অনেক সময় হয়তো অসুবিধা ছিল, সহযোগিতা হয়তো সেরকমভাবে পাননি। কিন্তু সংস্কার, মৌলিক সংস্কার ছাড়া যে নির্বাচনটা হবে, সেই নির্বাচনে কি সমস্ত পলিটিক্যাল পার্টি রাজি হবে? এটা তো এখন পর্যন্ত স্থির হয় নাই। সেটার জন্য এখন কাজ করতে হবে। এখন আমার মনে হয় রাজনৈতিক দলগুলিরও একে অন্যের সঙ্গে বসে আলাপ আলোচনা করে যে আমরা, কারণ নির্বাচনে কিন্তু সবাই যাচ্ছে, সুতরাং ওই জায়গাটার একটা, রাজনৈতিক দলগুলি হলো মেইন প্লেয়ার নির্বাচন ইয়েতে, তাদের বিহেভিয়ার, তাদের ইলেকট্রাল সময়ে তাদের টাকার খেলা করবে কিনা, মনোনয়ন কি দেবে কিনা ইত্যাদি বহু ব্যাপারে আপনার নির্বাচনের সময় পলিটিক্যাল পার্টির রোলটাই হলো মোস্ট ইম্পর্টেন্ট। অন্যান্য যে সমস্ত পরিবেশ সৃষ্টির ফ্যাক্টর আছে সেগুলি তো বললাম আমি আপনাকে। সেখানে আমার মনে হয় একটা ঐক্যমতের ভীষণ প্রয়োজন। পলিটিক্যাল পার্টিগুলির একে অন্যের সঙ্গে এখন আলাপ করা শুরু করা উচিত যে আমরা কোন অবস্থায় নির্বাচন করতে যাব। এই একটা ব্যাপার। আর একটা ব্যাপার হলো যে জুলাই যে আপনার ঘোষণাটা এসছে, এই ঘোষণাটাতে আপনার মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সবাই যে এটা একদম স্বাগত জানিয়েছে তা কিন্তু নয়, এবং ব্যক্তিগতভাবে আমি নিজেও খুব হতাশ। কারণ আমি দেখছি, আমার যেটা মনে হচ্ছে ঘোষণাটা আমি শুনেছি পুরাটা, যখন প্রধান উপদেষ্টাটা বলছিলেন তখন আমি পুরাটাই শুনেছি, পরে আমি কাগজে আবার খুঁটিয়ে খুঁটিয়ে পড়েছি। একটা জিনিস সাংঘাতিকভাবে মিসিং, সেটা হলো যে প্রথম কথা তো ঘোষণাটা তো লেন্দি করার কোনো প্রয়োজন ছিল না। ঘোষণাটা আপনার, আমার মনে হয় একটা প্যারাগ্রাফের মধ্যে দেওয়া যেত। কারণ আপনার জুলাই যে অভ্যুত্থানটা হয়েছে, সে অভ্যুত্থানের 3টা বেসিক জিনিসের কথা তারা বলেছে। ছাত্র জনতার যে কারণে তারা পতন চেয়েছে, এবং নতুন, প্রথম কথা তারা বলেছে যে আমরা ফ্যাসিবাস্টের কোনো, আর বাংলাদেশ আর ফ্যাসিবাদকে ফেরত আনতে দেব না। আর দ্বিতীয় কথা তারা বলেছে যে ভারতীয় আধিপত্যবাদ, ভারতের সঙ্গে সুসম্পর্ক রাখা আর আধিপত্যবাদ, এই দুটো কিন্তু আলাদা জিনিস। সুসম্পর্ক নিশ্চয়ই বাংলাদেশ চায়, সুসম্পর্ক বাংলাদেশের জনগণও চায়, কিন্তু বাংলাদেশ জনগণ ভারতের আধিপত্যবাদ মেনে নেবে না। এটা জুলাই রেভলিউশনে খুব পরিষ্কারভাবে কিন্তু ছাত্র জনতা বলেছে। আর থার্ড যেটা বলেছে যে আমরা একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত চাই। কিন্তু জুলাই রেভলিউশনে আপনার আমাদের যে সংগ্রামের কথা বলা হয়েছে, এই 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 ভৌগোলিক মানে সীমারেখার ভিতরে যে জনগণ, জনপদ, আমাদের সংগ্রাম কিন্তু অনেক দীর্ঘকালের। আমাদের সংগ্রামের ইতিহাস কিন্তু উপনিবেশ ব্রিটিশদের এগেন্স্ট থেকে শুরু করেছে এই এলাকার মানে লোকজন। আপনার সিপাহী বিদ্রোহ বলেন, আপনার ফকির বিদ্রোহ বলেন, কৃষক বিদ্রোহ বলেন, ফারাইজি, তারপর আপনার ওহাবি মুভমেন্ট, সবশেষ হলো আপনার 1947-এর যে আপনার যে মুক্তির সংগ্রাম, ওটাও তো এই এলাকার লোকেরই একটা মুক্তির সংগ্রাম ছিল। এবং সেই মুক্তির জন্য যিনি নায়ক ছিলেন তিনি ছিলেন শেরেবাংলা ফজলুল হক। উনি যখন চিফ মিনিস্টার ছিলেন ইউনাইটেড বেঙ্গলে। কারণ সত্যি কথা কি, এটা বলতে আমার কোনো রকম আমি লজ্জাও বোধ করি না, আই এম ভেরি প্রাউড। আমরা কিন্তু সবাই কৃষকের সন্তান, আমাদের পূর্বপুরুষরা কিন্তু সবাই কৃষক ছিলেন বেশিরভাগ। তো সেই কৃষকরা কিন্তু আপনার জমিদারি, মহাজনী এই সমস্ত মানে বেড়া জালে শৃঙ্খলিত ছিল রীতিমতো। সেখান থেকে বেরিয়ে আসার সংগ্রাম কিন্তু 1947-এ। এখন 1947 আপনি তার পরবর্তী পর্যায়ে হয়তো এখানকার লোকদের যেটাকে বলে রেজলিউশন, ওয়েস্ট পাকিস্তান গভর্নমেন্টের, বা পাকিস্তান গভর্নমেন্ট যেভাবে
এখানকার মানে ডিসক্রিমিনেশন, ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট এবং অন্যান্য যে ডিপ্রাইভেশন, সেখান থেকে বাংলাদেশের আপনার সংগ্রাম, ওই জিনিসটা এখানে আসে নাই। এই যে আমাদের যে নিরন্তর সংগ্রাম মুক্তির, সেই সংগ্রামটা এখানে আসেনি ঠিক মতো। এটা আসতে হতো, কারণ যারা জুলাই যারা সংগ্রাম করে শহীদ হয়েছেন, তার সঙ্গে সঙ্গে আমাদের ব্রিটিশ আমল থেকে যারা সংগ্রাম করে শহীদ হয়েছেন, তাদেরকেও এই ডিক্লারেশনের মধ্যে আমার মনে হয় স্মরণ করা উচিত ছিল। এটা আমি পাই নাই ওখানে। দ্বিতীয় জিনিসটা যেটা পাই নাই, সেটা হলো দেখেন, ভারতীয় আধিপত্যবাদ যেটা, সেটা কিন্তু শুরুটাই কিন্তু বিডিআরের হত্যা দিয়ে। বিডিআরের হত্যা মানে আপনার 57 জন অফিসারকে যে মারা, এটা তো কোনো যুদ্ধ, মানে মুক্তিযুদ্ধ তো এত অফিসার আমাদের মারা যায়নি, তাই না, একসঙ্গে। এবং সেই তারপর থেকে যে আমাদের সার্বভৌমত্বের প্রতীক যে সেনাবাহিনী, সেই সেনাবাহিনীর যে একটা প্রতিবাদ তো সেভাবে করেনি তারা, যে তাদের যে একটা ইমেজ নষ্ট হয়ে যাওয়া, ওটা কিন্তু আমাদের সার্বভৌমত্বের প্রথম আঘাত। তো মানে দৃশ্যত আঘাত যেটাকে বলে আর কি, সেটা আসেনি এখানে। শাপলা হত্যার কথা আসেনি। তো একটা জিনিস যেটা হয়, যে মানুষের যেরকম আপনার একটা ক্ষত যখন হয় শরীরে, সেই ক্ষতটার উপর যদি খালি যদি আপনি একটা প্রলেপ দিয়ে রাখেন, তাহলে ওই ক্ষতটা কিন্তু একটা খোঁচা লাগলে আবার বেরিয়ে আসে। সেই জন্য ক্ষতটার ভালো ট্রিটমেন্ট দরকার, যে আপনার বিচারগুলি করা দরকার। যেরকম পাকিস্তান গভর্নমেন্টের, পাকিস্তানের মুক্তিযুদ্ধের সময় যে পাকিস্তান বাহিনী যে এখানে গণহত্যা চালিয়েছিল, সেটার বিচারও তো হয় নাই। বাংলাদেশ পারে নাই বিচার করতে। বাংলাদেশ চেষ্টা করেছিল, প্রথম কথা আপনারা তো জানেন ইতিহাস, 90,000-কে না, 90,000-এর মধ্যে 180 জনকে বোধহয় আপনার ওয়ার প্রিজনার হিসাবে লিস্ট করা হয়েছিল, কিন্তু তাদেরকে তো ছেড়ে দেওয়া হয়েছে। আপনার 1974-এ যে ট্রাইপ্যাট্রিয়েট এগ্রিমেন্ট হলো পাকিস্তান, ভারত এবং বাংলাদেশ, এটা ডক্টর কামাল হোসেন ভালো বলতে পারবেন। সেখানে আপনার মিসেস ইন্দিরা গান্ধী তার কূটনীতির সাহায্যে পাকিস্তানের কাছ থেকে তার যেটা পাওনা আদায় করে আমাদেরকে দিয়ে, তাদেরকে ওই বিচারও তো হয় নাই। সেটা দেশ কিন্তু আমরা এখনো টেনে চলেছি। পাকিস্তানের সঙ্গে কোনো রকম সম্পর্ক করতে গেলেই তো ওইটা চলে আসে, যে তারা এখনো মাপ চাই নেই, তাই না? তো আপনার বিচার হওয়া দরকার। যে কোনো আপনার গণহত্যা এই জিনিসটা এটার ভিতরে আসেনি। আর আপনার নতুন রাজনৈতিক বন্দোবস্ত করার জন্য যে জাতীয় সংস্কারের উপরে জোর দেওয়া উচিত নির্বাচনের আগে, সেটাও কিন্তু এই ঘোষণার ভিতরে আসে নাই। কারণ ছাত্র জনতা ইন্ডিয়ান আধিপত্য, ফ্যাসিস্ট রোধ করা, আর চেয়েছিল নতুন রাজনৈতিক বন্দোবস্ত। তো নতুন রাজনৈতিক বন্দোবস্ত করতে হলে আপনার সংস্কার করতে হবে। ছাত্ররা বলছিল নতুন সংবিধান, সেটা তো মানা হয়নি। তো অন্তত সংস্কারটা করতে হবে। আর ঘোষণার মধ্যে আপনার যে এখানে যে আপনার এই যে ফ্যাসিজমের যে বীজটা যে বপন হয়েছিল বাকশালের মাধ্যমে, সেটাও কিন্তু এই ঘোষণায় আসেনি। প্রথম বীজটা তো ওইখানেই বপন হয়েছিল, বাকশাল থেকে তো শুরু, ওটা কিন্তু আসে নাই, ওটা কিন্তু স্কিপ করে যাওয়া হয়েছে। তো এই কয়েকটা পয়েন্ট আমার কাছে মনে হচ্ছে যে ঘোষণার মধ্যে থাকা উচিত ছিল। তাহলে আমি ছোট ছোট করে আপনার কথার প্রসঙ্গে যদি আসি, আপনি প্রথমে যে বিডিআর হত্যাকাণ্ডের যে কথাটা বললেন, আপনি খানিকটা ইঙ্গিত করেছেন যে আমাদের সভরেন্টি, আমাদের যে সেনাবাহিনী, সে সময় থেকে তাদের প্রতি আমাদের যে একটা ভীষণ বড় শ্রদ্ধা, সেই জায়গাটা খানিকটা ম্লান হবার অবস্থা হয়েছে। আপনি কি মনে করেন যে বিডিআর হত্যাকাণ্ডে এখন যারা শহীদ পরিবারে, বিডিআরের হত্যাকাণ্ডে যেসব পরিবার শহীদ পরিবার রয়েছে, তারা যে নানা রকমভাবে বলছেন এই হত্যাকাণ্ডের সাথে একটা পরাশক্তি, বিদেশি একটা শক্তি জড়িত ছিল বলে বলা হচ্ছে, যেটি এখনো পর্যন্ত স্পষ্ট নয়, আপনি এটাকে আসলে কিভাবে দেখেন, যেটি আপনি বিডিআর হত্যাকাণ্ডের কথা বলছেন? এটা নিয়ে তো আপনার ধরেন সেরকমভাবে স্টাডি তো হয়নি, করতে দেওয়া হয়নি স্টাডি আসলে। কারণ তখন থেকে আপনার কর্তৃত্ববাদী একটা ব্যবস্থা শুরু হয়ে গিয়েছিল
শেখ হাসিনার আমলে আর কি 2009 সাল থেকে তো শুরু হয়, আস্তে 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 সে ফ্যাসিস্ট হয়ে গেছে, কিন্তু প্রথম দিকে তো কর্তৃত্ববাদী ছিল। তো সেই সময় তো আমাদেরকে কোনো রকম এটা নিয়ে কোনো কথাবার্তা বলতে দেওয়া হয়নি। একটা বিচার করা হয়েছিল নামকা ওয়াস্তে, সেই বিচারটা আপনার সবাই জানে যে এটা একটা আইওয়াশ ছিল সম্পূর্ণ। এটা কি সেনা বিদ্রোহ বলাটাই তো, ডাল ভাতের জন্য এত বড় একটা বিপ্লব হয়, এটা তো একটা বিশ্বাসযোগ্য কথা না, কিন্তু সেটাই দেখানো হয়েছিল। এবং আপনার সৈনিকদেরকে আপনার এখনো বোধহয় ছেড়েছে কিনা জানি না, শেষ দিন পর্যন্ত শুনছিলাম যে তাদেরকে ছাড়বে। অনেক সৈনিককে বিচার করে ওই বিচারের মাধ্যমে আপনার জেলে দেওয়া হয়েছে, কিন্তু আসল বিচার তো হয় নাই যে কনস্পিরেসিটা কে করলো, কারা এর ভিতরে ছিল। এখন বিচারটা হলে সে না আমরা জানতে পারবো। এই সরকার এসে যদি বিচারটা একটা পরিষ্কারভাবে করতো, তাহলে আমরা জানতে পারতাম যে কারা এই ষড়যন্ত্রে ছিল, তাদেরকে সেভাবে শাস্তি দেওয়া হতো, একটা অধ্যায় শেষ হয়ে যেত। সোজা কথা, যেটাকে আমরা বলি ক্লোজার, যে একটা বেদনা, ব্যথা বা ক্ষত, সেটাকে একটা বন্ধ করে দেওয়ার একটা উপায় আর কি, ক্লোজ করে দেওয়া। সেটা যদি করতে পারতো, অন্তত ঘোষণায় থাকতো, তাহলে অন্তত পরবর্তী পর্যায়ে যে সমস্ত সরকার এটা তো ওনারা তো এটার মধ্যে না এনে তো এটাকে বন্ধ করে দিল প্র্যাকটিক্যালি, যেটার বিচারই বোধহয় আর হবে না। আর আপনার কেন হবে না বিচার জানি না, তো সন্দেহ হয় যে হবে না, কারণ আমাদের সেনাপ্রধান বলেছেন ফুল স্টপ। তারপরে কে ওটাকে আবার ফুল স্টপ দিকে দাড়িকমা দিয়ে আবার শুরু করবে, আই হ্যাভ নো আইডিয়া। কিন্তু আমি মনে করি যে একটা জাতির হিলিং এর জন্য এগুলি প্রয়োজন। তো এখানে দেখা যাচ্ছে একটা মিশ্র প্রতিক্রিয়া, মানে বিশেষ করে এনসিপি না হলেও অন্যান্য যে সমস্ত ছাত্র সংগঠনগুলি আছে তারা খুব সোচ্চার এই ব্যাপারে। এবং জনতার মধ্যেও আমি অনেকের সঙ্গে কথা বলে দেখেছি যারা আপনার প্রান্তিক জনগোষ্ঠীর লোক, যারা আপনার এই অভ্যুত্থানে সবচেয়ে বেশি কিন্তু প্রান্তিক জনগোষ্ঠী নিয়েছে, মারাও গেছে তারা বেশি। যেহেতু আমরা একটা এলিট কালচারে বাস করি, যারা মারা গেছে তাদের প্রতি শ্রদ্ধা রেখে বলছি, কিন্তু তারা সবাই কিন্তু মোরলেস একটু মানে আপার মিডল ক্লাস। কিন্তু যারা আপনার ভ্যান চালক, তাদের বাচ্চা, তারপরে আপনার কাজের বুয়া, রিক্সা চালক, এদের খুব কম শোনা যায় এদের কথা। এটা একটা নাম্বার এখন। তাদের মধ্যে তো এই স্বপ্ন যদি বাস্তবিত না হয়, তাদের মধ্যে কিন্তু দ্রোহতা থেকেই যাবে। হয়তো প্রশমিত হবে কিছুটা, এখন পর্যন্ত কন্ট্রোল করে রাখবে, কিন্তু দ্রোহতা থেকেই যাবে বলে আমার মনে হয়। আর দ্বিতীয় কথা হলো, যে কারণে নির্বাচনে আপনার নির্বাচন অবশ্যই আমি চাই, বারবার আমি বলতে চাচ্ছি যে নির্বাচন ছাড়া আমরা বেরোতে পারবো না, কিন্তু সেই নির্বাচনটা এমন হতে হবে যেন আমরা এই সংকট থেকে সত্যিই বেরিয়ে আসতে পারি। আমাদের জন্য আবার যেটা প্রধান উপদেষ্টা বলেছেন, যে আমরা যেন আবার নতুন করে কোনো অভ্যুত্থানের দিকে আমাদের দেশ না যায়। সনদ, এই সনদটা আপনার প্রত্যেকটা পলিটিক্যাল পার্টির স্বাক্ষর করতে হবে। এখন সনদটাতে দেখা যাচ্ছে যে আপনার বিএনপি, যেটা প্রধান বিরোধী প্রধান সবচেয়ে বড় দল, আমি কাগজটা নিয়ে এসেছি এখানে, আমি কাগজে আজকে দেখলাম, আগেও দেখেছি, তারা আপনার 11টা বিষয়ে মতামতে তারা রাজি আছে, 9টার সাথে নোট অফ ডিসেন্ট ভিন্ন মত দিয়েছে। এই 9টাই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যেমন আপনার সংবিধানের অনুচ্ছেদের 70-এর সংশোধন, এটা তো আপনার মূল কারণ প্রধানমন্ত্রীর কর্তৃত্ব হওয়ার মানে ব্যাপারে, কর্তৃত্ববাদী হওয়ার ব্যাপারে, এটাই তো মূল কারণ। কারণ সমস্ত মানে পার্লামেন্ট তার হাতের মুঠায় চলে আসে, কেউ তো ভোট দিতে পারে না আইনের ব্যাপারে, কোনো ব্যাপারেই ওইটার কোনো এগ্রিমেন্ট হয় নাই। কিন্তু তো আমরা চেকস অ্যান্ড ব্যালেন্সের কথা বলি, এটা হয় নাই। প্রধানমন্ত্রীর একাধিক পদে থাকার বিধান, এটা নিয়েও তারা রাজি হয় নাই। সবচেয়ে ইন্টারেস্টিং হলো যে আপনার ওই যে বিভিন্ন কনস্টিটিউশনাল বডিতে নিয়োগ দেওয়ার ব্যাপারে একটা কনস্টিটিউশনাল কাউন্সিল করার কথা ছিল। আমি ব্যক্তিগতভাবে মনে করি ওটা প্রয়োজন ছিল।
বিএনপির আর্গুমেন্ট হলো যে এটাতে প্রাইম মিনিস্টারের ক্ষমতা কমে যাবে। আমি মনে করি না এটাতে প্রাইম মিনিস্টারের ক্ষমতা কমবে, কারণ এগুলি কনস্টিটিউশনাল পজিশন, এদের স্বাধীনতা থাকতে হবে। তো তাদের নিয়োগ, তাদের ডিসমিসাল, এসব ব্যাপারে তো প্রধান নির্বাহী হাতে থাকা, তাহলে তো তার মানে ক্ষমতাটা অনেক বেশি কর্তৃত্ববাদী হয়ে যায় আর কি। ওইটাতে হয় নাই। তারপরে আপনার নারীদের ব্যাপারে 50%-এর বেশি নারী, এই অভ্যুত্থানে নারীরা যে অংশগ্রহণ করেছে সেটা তো দৃশ্যমান। আজকাল তো সোশ্যাল মিডিয়ার যুগ, ডিজিটালের যুগ, যেভাবে নারীরা অংশগ্রহণ করেছেন এটা তো বাংলাদেশের ইতিহাসে কোনো দিন হয়নি। মুক্তিযুদ্ধের 69-এর অভ্যুত্থানেও কিন্তু মেয়েরা অংশ নিয়েছিল টু মেনি এক্সটেন্ট। কিন্তু আমরা দেখেছি যেটা, যে আমি 71-এর কথা বলছি, মুক্তিযুদ্ধের সময় যে সমস্ত নারী নেত্রীরা অংশ নিয়েছিল অভ্যুত্থানে, মুক্তিযুদ্ধ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে যা পুরুষ যারা অংশ নিয়েছিল তারা কিন্তু রাষ্ট্রীয় ক্ষমতায় চলে গেল, আর মেয়েদেরকে আপনার পিছনে ফেলে দিলেন। কি বলে? যে তোমরা সংরক্ষিত আসনে আসবে। কিন্তু আমি মনে করি, আমি যেটা স্টাডি করেছি সেটা হলো যে ওই 69-এর অভ্যুত্থানে এমন অনেক নারী ছিল যারা সরাসরি নির্বাচনে আসতে পারত, কিন্তু তাদেরকে আপনার সংরক্ষিত আসনে দেওয়ার ফলে সেই সময়কার অনেক নারী তখন এনজিওতে চলে গেল। আচ্ছা আচ্ছা, বিকজ দে আর ভেরি পটেনশিয়াল। হ্যাঁ, তাদের ক্ষমতা আছে, তাদের একটা ভিতরে একটা কাজ করার ক্যাপাসিটি আছে, দেশকে সার্ভ করার জন্য তাদের একটা ইচ্ছা আছে। তো সেই এনার্জিটা রাষ্ট্রীয় ক্ষমতা না দিয়ে তারা এনজিওর দিকে চলে গেল। যেহেতু স্কোপ নাই, তাকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়া হলো না। আপনার 15 জন সেই আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, তাদেরকে দেওয়া হলো আর কি। সেখান থেকে শুরু। এইবার মনে করেছিলাম যে আমরা সেটা একটা রেজলিউশন হবে। অনেকগুলি প্রস্তাব এসছে, কিন্তু নারীদের ইয়ে নিয়ে সেরকম কোনো আলোচনা আমি কাগজে দেখিনি। খুব মানে ভাষা, হ্যাঁ, পেরিফেরাল, ভাষা। কোনো সময় শুনছি কেউ বলছে 100টা সিট, কেউ বলছে 5% নমিনেশন দিতে হবে। মানে জিনিসটা খুব একটা সিরিয়াস ছিল না, সোজা কথা। হ্যাঁ, গুরুত্ব পাচ্ছে না। এই একটা জিনিস, দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, এটা নিয়েও কিন্তু মতবিরোধ আছে। অনেকে বলেছে যে উচ্চ পার্লামেন্টের দরকার নাই, কিন্তু আমি ব্যক্তিগত আমার মত হলো যে বাংলাদেশে দরকার। অনেকে আর্গুমেন্ট দিবে যে আপনার ইউনিটারি ফর্ম অফ গভর্নমেন্টের দ্বিকক্ষ পার্লামেন্ট থাকে না, এটা কিন্তু ঠিক নয়। অনেক দ্বিকক্ষ, অনেক ইউনিটারি গভর্নমেন্টই দ্বিকক্ষ বিশিষ্ট আছে। ইউকেতে তো আছেই, ইউকেতে তো একটা ঐতিহাসিক কারণেই তাদের দ্বিকক্ষ বিশিষ্ট আছে। আয়ারল্যান্ডে আছে, তারপরে আপনার মরক্কোতে আছে, নেদারল্যান্ডে আছে। অনেক ইউনিটারি দেশে আপনার দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট আছে। কথা হলো কি, যে আপনার প্রত্যেক দেশের রাজনৈতিক প্রতিষ্ঠান গড়ে ওঠে সেই দেশের সংস্কৃতি, সে দেশের মানুষের মনন, চিন্তাভাবনা, পলিটিক্যাল কালচার, এগুলির উপর নির্ভর করে আপনার প্রতিষ্ঠান গড়ে ওঠে। বাংলাদেশের দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের আমি পক্ষে এই কারণে, যে আমাদের ইউকেতে যে আপনার দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টটা হয়েছে, সেটা প্রথম দিকে তো একটাই কক্ষ ছিল 11th সেঞ্চুরিতে, যেখানে আপনার রাজা খালি, কিং খালি আপনার ওই যারা আপনার ইয়ে ছিল আর কি, সামন্ত রাজা আর কি, তাদের ভিতরে তাদের সঙ্গে কনসাল্ট করতো, স্যাক্সন রাজাদেরকে। পরবর্তী পর্যায়ে আস্তে আস্তে যখন আপনার কমনারদেরকে ওখানে আসা শুরু করলো, তখন 14th সেঞ্চুরিতে গিয়ে এটা আলাদা হয়ে গেল। এবং বহুদিন পর্যন্ত হাউস অফ লর্ডসের ক্ষমতা ছিল, কারণ এটা তাদের ভিতরে ছিল। এটা হয়তো মুখে বলেনি, কিন্তু এলিটরা মনে করেছে যে যারা কমনার ওখানে আসবে তাদের কিছু মেন্টরিং দরকার হয়, পরামর্শ দরকার হয়। আমি মনে করি বাংলাদেশেও সেটা দরকার, কারণ বাংলাদেশে আমাদের যারা আপনার নিম্নকক্ষে আসবে তারা কয়জন ঠিক পার্লামেন্টেরিয়ান হওয়ার মতো অভিজ্ঞতা আছে, ফিট যারা হবে, যারা একাডেমিকলি বলি বা তাদের তো শিখতে হবে। তারা অনেকেই আপনার আসবে একেবারে নভিস অবস্থায়। যে পার্লামেন্টারিয়ান হতে হলে তো সিজন পার্লামেন্ট একটা অন্য জিনিস।
যেটা আপনার শেখ মুজিবের পার্লামেন্টে ছিল, কারণ তারা পাকিস্তান আমল থেকে কিছুটা প্র্যাকটিস ছিল আর কি। তো সেই জন্য আমি মনে করি যে আপার হাউসে যদি আপনার, বিশেষ করে আপনার বাংলাদেশকে অনেকে বলবে যে এটা একটা হোমোজেনিয়াস কান্ট্রি। অবশ্যই এটা হোমোজেনিয়াস, সমষ্টিগত, আমরা সবাই একই ধর্ম, একই ভাষা, কিন্তু এর মধ্যে অনেক ইন্টারেস্ট গ্রুপ আছে, ভোকেশনাল গ্রুপ আছে, যেমন শ্রমিক আছে, কৃষক আছে, নারী আছে, পাহাড়ি আছে, বিভিন্ন রিলিজিয়াস গ্রুপ আছে, খ্রিস্টান আছে, হিন্দু আছে। তাদের রিপ্রেজেন্টেশনের ব্যাপারে আপনার এটা নিয়ে আলোচনা করতে পারে, উচ্চ কক্ষে আপনার প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন দেওয়া যায়। তো এটা নিয়ে কোনো রকম হয়নি, আপনার কোনো নিষ্পত্তি হয়নি না। তারপরে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে নিষ্পত্তি হয়নি। সবচেয়ে বড় কথা তত্ত্বাবধায়ক সরকার, সেটা নিয়ে কোনো নিষ্পত্তি হয় নাই। তত্ত্বাবধায়ক দরকারটা রাজি হয়েছে যে তত্ত্বাবধায়ক সরকারের দরকার, কিন্তু কেমন করে তত্ত্বাবধায়ক দরকারটা আসবে ওটা নিয়ে কোনো রকম কোনো হয়নি। রাষ্ট্রের মূলনীতি নিয়ে কোনো হয়নি, আপনার ঐক্যমত হয়নি। রাষ্ট্রপতির ক্ষমতা এবং দায়িত্ব নিয়ে কোনো মানে যেগুলি আপনার একটা সংবিধানের ফ্যাসিজমকে রোধ করার জন্য যে যে সাংবিধানিক পরিবর্তন দরকার বা ইনক্লুশন দরকার, সেগুলি একটারও কিন্তু আপনার একমত হয় নাই। জি, নিশ্চয়ই আমরা এই আলোচনা নিয়েই ফিরবো। আপনি এটা বলছিলেন যে রাজনৈতিক আলাপ আলোচনার কথা বলছিলেন এবং শেষে এসে বললেন যে 9টা জায়গায় নোট অফ ডিসেন্ট বা একটা ঐক্যমতের বিষয় আসেনি। আমরা বিএনপি, জামাত, এনসিপি রাজনৈতিক দলগুলোর মধ্যেও কিন্তু এখন মনে হচ্ছে দূরত্ব বাড়ছে। এবং আপনি যেটি আমরা ভাবছি যে আমাদের যে সনদে স্বাক্ষর করার কথা বলা হচ্ছে সেটি অল্প সময়ের মধ্যে করার কথা আছে, সেটি নিয়েও কিন্তু তারা শঙ্কা হচ্ছে সবাই স্বাক্ষর করে কিনা, বা আগামী নির্বাচনে সকল দলের অংশগ্রহণ, যেটি বাংলা আমার মানে পতিত আওয়ামী সরকার ব্যতীত অংশগ্রহণের বিষয়টাও নিয়ে কিন্তু আমরা আলোচনা করবো। প্রিয় দর্শক, আমরা ইসমানী মির্জাপুর শুভরাত্রিতে কিন্তু একটা ছোট্ট বিরতি নিতে চাই। এই বিরতির পর আমরা আবারও সরকারের দ্বিতীয় অধ্যায় এবং নির্বাচন নিয়ে কথা বলবো। আমাদের অত্যন্ত সুপরিচিত সজ্জন ব্যক্তি, সমাজচিন্তক, রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক ডক্টর দিলারা চৌধুরী থাকবেন আমাদের সাথে। প্রিয় দর্শক, আমরা ছোট্ট বিরতির পর আবারও প্রফেসর ডক্টর দিলারা চৌধুরীকে নিয়ে একই আয়োজনে কিছুক্ষণের মধ্যে ফিরে আসছি। ইসমানী মির্জাপুর শুভরাত্রিতে আমরা আবারও ফিরে এসেছি। আমাদের সাথে অতিথি হিসেবে রয়েছেন সমাজচিন্তক, রাজনৈতিক বিশ্লেষক প্রফেসর ডক্টর দিলারা চৌধুরী। কথা বলছিলাম সরকারের দ্বিতীয় অধ্যায় নির্বাচন নিয়ে। এখন এই জাতীয় নির্বাচনের প্রেক্ষাপটে আমরা যেটা এই অভ্যুত্থানের অংশগ্রহণকারী যে দলগুলো, স্বৈরাচার বিরোধী আন্দোলনে যারা যুক্ত ছিল, যুগপৎ আন্দোলন করেছে, যারা ফ্রন্ট সারিতে তো আমাদের তরুণরাই ছিল, পিছন দিক থেকে যে রাজনৈতিক দলগুলো আমরা বিএনপি বলি, জামাত ইসলাম বলি, এনাদের মধ্যে এখন কিছুটা ফারাক তৈরি হচ্ছে। যেটা আপনি বললেন যে অলরেডি বিএনপি 9টা ইস্যুতে নোট অফ ডিসেন্ট দিয়েছে, জামায়াতে ইসলাম পিআর নির্বাচন চায়, বিএনপি সেটাকে গ্রহণ করে না। আবার পিআর নির্বাচনটা বা হঠাৎ করে কেন আসলো সেটি কিন্তু একটা প্রশ্ন, আমাদের দেশের মধ্যে সেটি মানুষের মধ্যে অভ্যস্ততা আছে কিনা। সমাজের প্রেক্ষাপটে একটি যে নতুন যে সংবাদটি বিবিসি যেটি পরিবেশন করেছে, যে আওয়ামী লীগের নেতাকর্মীরা ভারতে তারা তাদের অফিস করছে, কলকাতা পার্টি অফিসে তারা তাদের কার্যক্রম চালাচ্ছে। বাংলাদেশেও কিন্তু আমরা দেখেছি যে আওয়ামী লীগের একটা ট্রেনিং প্রোগ্রাম 2-4 জায়গায় সেটিও কিন্তু হয়েছে। এখন জাতীয় নির্বাচন সামনে, এই যে ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে যারা যুক্ত ছিলেন তাদের মধ্যে কিন্তু এক ধরনের ঐক্যের কিছুটা ফাটল দেখা দিচ্ছে। তো সে অবস্থায় যেটি কলকাতায় বসে যারা আওয়ামী লীগের অফিস করছেন, বিজ্ঞজনরা বলছেন যে এটি একটা ষড়যন্ত্রের অংশ। বিবিসি তাদের সংবাদে কিন্তু ভারত সরকারের কোনো মন্তব্য বা বক্তব্য পায়নি, যদিও আওয়ামী লীগের কয়েকজন নেতা তারা মন্তব্য বক্তব্য পেয়েছেন যে সেখানে বসে তারা এটা করতে পারেন কিনা, বিবিসি সেটা কিন্তু উল্লেখ করতে পারেনি। আপনি এই যে কলকাতায় পার্টি অফিস করা আওয়ামী লীগের, বাংলাদেশের যে নির্বাচনকে ভণ্ডুল করবার যে অপচেষ্টার কথা বলা হচ্ছে এবং ফ্যাসিবাদ বিরোধী ঐক্য, সে ঐক্যের মধ্যে কিছুটা যে ফাটল দেখা দিচ্ছে, এই জায়গাটাকে আমরা কীভাবে দেখেন? না, আপনার ভারতে বসে তো প্রথম থেকেই মানে শেখ হাসিনা নিজেই তো আপনার ভিডিও কলে অনেক রকম উস্কানিমূলক মন্তব্য দিয়েছে না। এই যে 32 নম্বর যে ভাঙলো, এটা তো একটা উস্কানিমূলক মন্তব্য দিল না, ওই তখনই মানুষ ফুঁসে উঠে গিয়ে ওটাকে ভাঙচুর করলো। তো উনি তো চালিয়ে যাচ্ছেন, কিন্তু এটা বড়ই মানে দুঃখের বিষয় যে আওয়ামী লীগের যে গণহত্যা এবং এই 16 বছরের যে গুম খুন, এটা তো এখন প্রতিষ্ঠিত। কারণ আপনার ইউএনের রিপোর্টই তো আছে। ইউএনের রিপোর্টকে তো আর কেউ বলতে পারবে না যেটা সরকার বানিয়েছে অথবা বিএনপি বানিয়েছে, তা তো না।
এটা তো প্রতিষ্ঠিত যেখানে গণহত্যা হয়েছে, এবং গণহত্যাকারী বিবিসির যে টেপ বের করেছে, অথবা সেদিন আল জাজিরাটা দেখলাম, আল জাজিরাও তো একই কথা বলেছে, যেটা অথেন্টিক। উনি মানে মারণাত্মক অস্ত্র ব্যবহার করতে বলেছে, এবং বলেছে যেখানে পাও সেখানে তাদেরকে মারো। আওয়ামী লীগের লোকদের, আওয়ামী লীগের একটা না মনে হয় কি, আওয়ামী লীগের কোনো রকম অনুশোচনা নাই, কোনো রকম অনুশোচনা নাই, কোনো রকম দুঃখ নাই। তারা মনে করে কি যে আমরা ঠিকই করেছি, আমাদের নেত্রী যা করেছে, আমরা যা করেছি, দেশশুদ্ধ লোক সব আপনার আপনার পাকিস্তানপন্থী, দেশশুদ্ধ লোক আপনার ইসলামিক মৌলবাদে বিশ্বাসী। আওয়ামী লীগের আদর্শটা, যে আদর্শ বলেন বা যাই বলেন, সেটা অনেকটা আমার কাল্টের মতো মনে হয়, বুঝলেন? যে মানে মাই লিডার অ্যান্ড মাই পার্টি ক্যান ডু নো রং। এবং এটা যে শুধু আওয়ামী লীগ যারা অ্যাক্টিভলি করে তা না, যারা আওয়ামী লীগের সাপোর্টার তাদের মধ্যেও এই মনোভাব। কোনো রকম তারা মনে করেন যে তারা কোনো অন্যায় করেছে। এই যে দেশের ভিতরে যেটা আপনার অস্থিতিশীলতা তৈরি করার চেষ্টা করছে তারা, এটার জন্য তো ভারতও আপনার, আমি বলবো যে বাংলাদেশের সঙ্গে যে একটা সুসম্পর্ক গড়ে তোলা ভারতের জন্য তো আপনার এটা দরকার। আমাদের জন্য যেরকম দরকার, ভারতের জন্য সেরকম দরকার, যে ভারতের একটা প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে, তাদের সঙ্গে এরকম একটা অ্যাক্রোমোনিয়াস, একটা শত্রুতামূলক সম্পর্ক থাকুক। কিন্তু আশ্চর্য যে ভারত এটাকে অ্যালাউ করছে। তারা শেখ হাসিনাকে যে রাজনৈতিক আশ্রয় দিয়েছে তা কিন্তু বলে না, এখন পর্যন্ত বলেনি। তারা রাজনৈতিক আশ্রয় দিয়েছে দালাই লামাকে, যখন চীনে আপনার তিব্বতে যখন চীন আপনার ঢুকলো, তো দালাই লামা চীন কিন্তু বলে দিয়েছিল ইন্ডিয়াকে যে তোমরা আশ্রয় দিয়েছো ঠিক আছে, কিন্তু এখান থেকে যদি কোনো রকম রাজনৈতিক কার্যকলাপ চালায় তাহলে কিন্তু তাহলে তারা প্রবলেম করবে। এবং তার ফলে দালাই লামা এত বছর হয়ে গেছে, কিন্তু সে কোনো রকম, এমনকি যখন চীনের ফরেন মিনিস্টার ভিজিটে আসলে পরে কঠোরভাবে ভারতের সরকার ওই যারা ওইখানে এক্সাইলে আছে তিবেতিয়ান, তাদেরকে কন্ট্রোল করে। কিন্তু বাংলাদেশের ব্যাপারে তারা মনে করে যে আমরা, সেদিন দেখলাম যে এখন সেই সর্বপ্রথম দেখলাম যে একটা ভারতীয় মিডিয়া, নাম হলো চতুর্থ স্তম্ভ, সেখানে একটা মহিলা, অল্পবয়স্ক মহিলা, ইন্দ্রাণী বিজনের নাম, উনি বলছিলেন যে প্রধানমন্ত্রী মোদী আপনি বলেন যে আমি শেখ হাসিনাকে এখানে আশ্রয় দিয়েছি এবং সেখান থেকে রাজনৈতিক কার্যকলাপ চালাবে, অথবা আপনি বলেন যে তাকে আমরা রাজনৈতিক আশ্রয় দেব না, কিন্তু আপনি তো চুপ করে আছেন। এর ফলে কিন্তু বাংলাদেশের মতো দেশের সঙ্গে আমাদের সম্পর্ক ক্রমান্বয়ে খারাপের দিকে যাচ্ছে। নেপালের এক্সাম্পল দিয়েছে, তারা আমাদের বন্ধু হিসাবে, ওটা ভারতের কথা বলছে, নেপালের সঙ্গে আমাদের সম্পর্ক অনেক এখন বন্ধুত্ব সুরবত নয়, প্রত্যেকটা প্রতিবেশীর সঙ্গে। তো এই প্রথম আমি দেখলাম যে ভারতীয় একটা মিডিয়া এই প্রশ্নটা তুলেছে, এবং ভারতের সরকার আমার মনে হয় এই জিনিসটাকে অনেক বেশি গভীরভাবে চিন্তা করার ব্যাপার আছে, যে তারা যদি মনে করে থাকে যে তারা আবার আওয়ামী লীগের মতো একটা সরকারকে দেশে নিয়ে এসে বসাবে, তারা ভুল করছে। কারণ তাহলে হবে কি, আপনার এখানে জনরোষ এমন একটা জায়গায় যাবে যে এটাকে কন্ট্রোল করা ভারতের পক্ষে সম্ভব হবে না। আর আওয়ামী লীগের জন্য আমি মনে করি যে ধরেন মানুষের হয় না যে সময়ের অনেক সময় কেটে গেলে মানুষের স্মৃতি, বিশেষ করে বাঙালিদের স্মৃতি তো খুব তাড়াতাড়ি ভুলে যায় লোকে, কিন্তু যে বারবার এটাকে খচিয়ে, বলতে গেলে খোঁচানোই, এখনো মানুষ ভোলে নাই যে কিভাবে লোক মারা গেছে, কিভাবে একেবারে ক্ষতগুলি এখন যাকে বলে একেবারে, তার মধ্যে তারা চেষ্টা করছে যে আমরা এখানে এসে আবার নিজেদেরকে এস্টাবলিশ করব, আমরা আবার আপাকে ফেরত নিয়ে আসতে পারবো। এই জাতীয় চিন্তা আমার মনে হয় আওয়ামী লীগের যে সমস্ত নেতৃবৃন্দ কলকাতায় অফিস খুলে বসেছে, ওই তাদের চিন্তা ভাবনার জন্যই তো আওয়ামী লীগের এই অবস্থা হলো। আওয়ামী লীগ তো আপনার একটা পুরানো দল, সেই দলটার আপনার এই অবস্থা হলো এই নেতাগুলির এই জাতীয় চিন্তার জন্য। এই যে ওবায়দুল কাদের
নানক, এই যে কতগুলি সিন্ডিকেট হয়েছিল শেখ হাসিনার চারিদিকে। শেখ হাসিনার সঙ্গে নাকি আমি শুনেছি যে যারা ত্যাগী নেতা ছিল তারাও নাকি দেখা করতে পারতো না এই সিন্ডিকেটের জ্বালায়। তো ওই সিন্ডিকেট তারা এখন কলকাতায় বসে বসে সেই একই মানে ভাবে আবার সেই আওয়ামী লীগকে যতখানি ডুবিয়েছে তার চেয়েও বেশি ডুবানোর চেষ্টা করছে আর কি। তো এটা কোনো সময় সাকসেসফুল হবে না। তো সে অবস্থায় যে যে একটা ইনক্লুসিভ নির্বাচনের কথা যে বলে ভারত থেকে বলা হয়, যদিও আমরা দেখেছি বিভিন্ন ইউরোপিয়ান ইউনিয়নের সবাই বলেছে ইনক্লুসিভ নির্বাচন বলতে বলতেছে জনগণের ভোট দিবার যে অংশগ্রহণ করার কথাটি। তাহলে আওয়ামী লীগের আসলে রাজনৈতিক ভবিষ্যৎ কি এখন, কিভাবে দেখেন আপনি? যখন আমরা দেখছি যে মানুষের মধ্যে দারুণ ধরনের একটা ঘৃণা তৈরি হয়েছে, জুলাইয়ের রক্তের দাগ এখনো মুছে যায়নি, গত 15-16 বছরের গুম খুন হত্যা, বিশেষ করে বিরোধী মতের প্রতি বিএনপি জামাতের প্রতি যে ট্যাগ লাগানো, কোথাও কিন্তু তারা কোনো সভা সমাবেশ থাক দূরের কথাটা সেমিনারও পর্যন্ত করতে পারতো না। তো সে অবস্থায় এই দলটির রাজনৈতিক ভবিষ্যৎকে আপনি কীভাবে দেখেন? এই দলের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ভর করবে এই দেশে, যেটা বললাম যে ওবায়দুল কাদের দ্বারা যে সিন্ডিকেট, তারা যদি এই দলকে আপনার বুদ্ধি দিয়ে চালায় তাহলে এই দেশের বাংলাদেশে অদূর ভবিষ্যতে আওয়ামী লীগের রাজনীতি করার কোনো স্কোপ থাকবে না। আর যদি তাদের শুভবুদ্ধির উদয় হয়, মানুষ যেটাকে বলে রিফর্ম করা, শুদ্ধি করা, ভাবনা চিন্তা করা, যে বাংলাদেশের জনগণের মনকে বুঝে আমরা করব, কিন্তু সেটাও সময় লাগবে এবং অনেকটা নির্ভর করবে আগামী যারা ক্ষমতায় আসবে তারা কিভাবে দেশ চালায়। কারণ মানুষ ফ্রাস্ট্রেশন থেকে আবার অনেক কিছু মানে পিছন দিকে ফিরে তাকাতে চায়। সুতরাং দুটাই দরকার। যদি আওয়ামী লীগ দেশে পলিটিক্স করতে চায়, রাজনীতি করতে চায়, তাদের একটা আত্মোপলব্ধি, আত্মশুদ্ধি এবং মনন জগতে একটা পরিবর্তনের, মানুষের মনকে বোঝার চেষ্টা করা, ওই যে চিন্তা করা যে আওয়ামী লীগের সঙ্গে এগ্রি না করলে আপনি আমার শত্রু, আমার শত্রু না শুধু আপনি দেশের শত্রু। এই চিন্তা থেকে তাদের বেরিয়ে আসতে হবে যে এই দেশটা আমরা স্বাধীন করেছি, এই দেশটা আমাদের, আমাদের সঙ্গে মতের মিল হতে হবে, মতের মিল না হলেই তুমি আমার শত্রু, দেশের শত্রু। এই জাতীয় সাইকোলজি থেকে তাদের বেরিয়ে আসতে হবে। আমি শেষ এই বিরতির পূর্বে একটা প্রশ্ন করে ছোট্ট আলোচনার মধ্যে শেষ করব। প্রফেসর আবুল কাশেম ফজলুল হক তিনি এখানে এসেছেন, কয়েকটি অনুষ্ঠানে আমাদের অনুষ্ঠানে এসেছেন। তিনি বলছেন যে আওয়ামী লীগ কিন্তু অতীত থেকে শিক্ষা গ্রহণ করেনি, যদি অতীত থেকে শিক্ষা গ্রহণ করতো তাহলে 24-এ এসে তাদের কিন্তু এই অবস্থাটা হতো না। এটা প্রায় আপনাদের মতো যারা রাষ্ট্রচিন্তক তারা কিন্তু বলে থাকেন। আমরা 74-এর দুর্ভিক্ষের কথা মনে আছে, আমরা বাকশালের গঠনের কথা মনে আছে এবং পরবর্তী 75-এ যে ঘটনা ঘটেছে সেটিও কিন্তু মনে আছে। 74-এ যখন দুর্ভিক্ষ চলছিল তখন বলা হচ্ছিল দেশের মানুষ যখন না খেয়ে আছে তখন মুজিব পরিবারের 2 ছেলেকে সোনার মুকুট দিয়ে বিয়ে করানো হচ্ছিল। তো ওই জায়গাটাকে আপনি কীভাবে দেখেন? আসলে কি তারা অতীত থেকে শিক্ষা নিতে পারবে কিনা? অতীত থেকে শিক্ষা নিতে না পারার জন্যই তো আজকে অবস্থায় এসে, ওই যে আমি বললাম যে একটা সামহাউ অর দি আদার আওয়ামী লীগের ভিতরে ওই ধারণাটা খুব এন্ট্রেঞ্চ যে এই দেশটা আমাদের, আমরা এটা স্বাধীন করেছি, এই দেশটা আমাদের, বাকি কেউ এই দেশের মধ্যে কোনো রকম তাদের কোনো রকম দাবিই নাই। তো সেই কারণেই তারা অতীত থেকে, এমনকি যে বাকশালের ফলে যে ধরনের ঘটনা ঘটলো, অথবা ওনার টাইমে মানে মুক্তিযুদ্ধের পর থেকে 75 পর্যন্ত যে জাতীয় ঘটনা ঘটেছে, ওখানে যে শুধু দুর্ভিক্ষ হয়েছে তা না, জাসদের অনেক কর্মী তো আপনার হত্যা করা হয়েছে। তো সেটার তো কোনোদিনও স্বীকারও করে নেই যে আমরা এই কাণ্ডটা হয়েছে এবং আমরা তার জন্য সরি। অতীত থেকে শিক্ষা তো তারা নেয়নি, যদি নিত তাহলে এই 24-এ এই ঘটনা ঘটতো না। এখনও নিচ্ছে না, মানে আশ্চর্যের বিষয় হচ্ছে এখনও নিচ্ছে না, এখনও মনে করছে যে আমরা দেশের ভিতরে অস্থিতিশীল স্বীকার করে সৃষ্টি করে ঢাকা দখল করে নিয়ে আমরা দেশে আবার ফিরে আসব। তো এই জাতীয় চিন্তাধারা তো আমি মনে করি মানে খুব একটা যে ম্যাচিওর চিন্তাভাবনা তা তো নয়। তা আর একটা কথা এখানে আমি একটু বলতে চাই যে সনদের ব্যাপারে আর একটা জিনিস যেটা নির্বাচনের আগে যেটা এই সরকারের ঠিক করতে হবে, সেটা হলো যে এই সনদটার কথা বলা হয়েছে যে 2 বছর পরে যারা ক্ষমতায় আসবে তারা এটাকে, যদি সনদ স্বাক্ষরও হয়, তারা এটাকে কার্যকর করবে। এটা তো আপনার আমার মনে হয় জনগণ মেনে নেবে না।
নিশ্চয়ই আমরা আমরা এই আলোচনা আবার ফিরব। প্রিয় দর্শক, আমরা অত্যন্ত একজন সজ্জন আলোচক, সমাজ চিন্তক, রাজনীতি বিশ্লেষক প্রফেসর ডক্টর দিলারা চৌধুরীর সাথে কথা বলছিলাম সরকারের দ্বিতীয় অধ্যায় ও নির্বাচন নিয়ে ইসমানী মির্জা বশির বরাতিতে। আমরা একটা ছোট বিরতি নিচ্ছি। বিরতির পর আমরা আবারও, এই শেষ বিরতির পর আমরা আবারও ফিরে আসবো আমাদের এই একই আলোচনায়। আমাদের সাথে অতিথি প্রফেসর ডক্টর দিলারা চৌধুরী থাকবেন। ইসমানী মির্জা বশির বরাতিতে আমরা আবারও ফিরে এসেছি। আমরা কথা বলছিলাম সরকারের দ্বিতীয় অধ্যায় নির্বাচন নিয়ে। আমাদের সাথে অত্যন্ত একজন সজ্জন অতিথি, রাষ্ট্রচিন্তক, সমাজ চিন্তক, রাজনৈতিক বিশ্লেষক ডক্টর দিলারা চৌধুরী রয়েছেন আমাদের সাথে। আমরা নানা আলোচনার মধ্যে আবার যদি একটু ফিরে আসি অন্তর্বর্তীকালীন সরকারের বিষয়, আমরা দেখেছি একটা আলোচনায় উঠে এসেছে যে সরকারের ভিতরে একটা সরকার আছে যারা নির্বাচনকে আসলে বিলম্বিত করবার চেষ্টা করছে কিনা। যদিও প্রেস সচিব আমার এক অনুষ্ঠানে এসে বলেছেন না, সরকারের সেই আশা আকাঙ্ক্ষা নেই। আবার আমরা কিছুদিন আগে সচিবদের, প্রশাসনের লোকদের একটা মিটিংয়ে দেখেছি, একজন সিনিয়র সচিব তিনি বলেছেন 8 জন উপদেষ্টার অনিয়ম দুর্নীতির কথা বলেছেন। আপনি এই অবস্থাটাকে কিভাবে দেখেন? আপনার প্রথম কথা হলো যে সরকারের ভিতরে সরকার, সেটা আপনার ওই আইন উপদেষ্টা বলেছে যে প্রত্যেক সরকারের ভিতরে একটা সরকার থাকে। উনি কিচেন ক্যাবিনেটের কথা বলেছেন। তো কিচেন ক্যাবিনেটটা সাধারণত যেখানকার প্রাইম মিনিস্টার পার্লামেন্টের সিস্টেমে আর কি, প্রেসিডেন্টের সিস্টেমে কিন্তু একটা তাদের প্রেসিডেন্টের মানে ধরেন আমেরিকান প্রেসিডেন্ট অথবা ফ্রান্সও তো আপনার প্রেসিডেন্সিয়াল সিস্টেমে বলা যায় হাইব্রিড, যদিও প্রেসিডেন্টের নিজস্ব একটা অ্যাডভাইসারি গ্রুপ থাকে, ওটা তাদের কনস্টিটিউশনালির ভিতরে আছে, নিজস্ব একটা অ্যাডভাইসারি গ্রুপ থাকে তাদের। কিন্তু পার্লামেন্টারি গভর্নমেন্টে কোনো কিচেন ক্যাবিনেট বলতে কোনো জিনিস নাই, যেখানে আপনার প্রাইম মিনিস্টার নিজে কর্তৃত্ব ভাবধারী লোক, তারাই কিচেন ক্যাবিনেট ক্রিয়েট করে, যেরকম মিসেস ইন্দিরা গান্ধী ক্রিয়েট করেছিলেন ইমার্জেন্সির পরে। ইমার্জেন্সির পরে মিসেস ইন্দিরা গান্ধী তার ছোট ছেলে যে সঞ্জীব, যদিও সঞ্জীব ক্যাবিনেটের সদস্য ছিল না, এবং কিছু বন্ধু বান্ধব নিয়ে উনি কিচেন ক্যাবিনেট ইয়ে করেছিলেন, এবং সেখানে সিদ্ধান্তগুলি উনি মানে বাস্তবায়ন করতেন, যার জন্য উনি বিপদেও পড়েছিলেন। এখন মোদি ফর এক্সাম্পল, মোদির কোনো কিচেন গভর্নমেন্ট নাই, মোদির একটা গ্রুপ আছে, অ্যাডভাইসারি গ্রুপ, তাদের সঙ্গে সে হয়তো একান্ত বসে আলাপ আলোচনা করে, কিন্তু ওটা পার্লামেন্টে ক্যাবিনেটে বসে আলাপ করে নেয়, আলাপ করে তারপরে সিদ্ধান্তটা বাস্তবায়ন করার জন্য আইনের জন্য পাঠিয়ে দেয়। সুতরাং প্রত্যেক সরকারেরই কিচেন গভর্নমেন্ট থাকে এটা ঠিক নয়। তবে সরকারের ভিতরে সরকার থাকা মানে হলো যে আমরা অ্যাপারেন্টলি মনে করি একটা সরকার আছে, যেরকম মিসেস ইন্দিরা গান্ধী, কিন্তু ভিতরে উনি ছেলের বুদ্ধিতে চলত। সেরকম এখানে আছে কিনা আমি জানি না, এটা দেবপ্রিয় বলেছে। তবে এটা ঠিক কথা যে অনেক সময় এখানে দেখা গেছে আমাদের এই বর্তমান সরকারের এক এক উপদেষ্টা এক এক কথা বলছেন এবং কন্ট্রাডিক্টরি কথা বলছেন। প্রেস সচিব একটা কথা বলছেন, ফরেন মিনিস্টার আর একটা কথা বলছেন, ওই যে করিডোর নিয়ে মনে আছে, একদম প্রকাশ্যে। তার মানে হলো যে এখানে কোনো যে ক্যাবিনেট এর যে একটা সিদ্ধান্ত করার যে একটা প্রসেস, যে একত্রে বসে একটা, সে ওইটার মধ্যে কিছু গ্যাপ আছে। সেটাই হয়তো দেবপ্রিয় ভট্টাচার্য মিন করেছেন যে সরকারের ভিতরে সরকার আছে, কারণ অনেক উপদেষ্টা ইন্ডিপেন্ডেন্ট অফ মানে তাদের ক্যাবিনেট ডিসিশন কথা বলছে। যেরকম আপনার বিচারের কথা প্রত্যেকটা লোকই বলছে যে বিচার করতে হবে। সেদিন আমি আসার আগে আমি ইন্টারভিউ দেখছিলাম এই সরকারের মানে ব্যর্থতা সফলতা, তার একজন বলছে যে 20% সফলতাও নাই, কারণ একটা বিচারও হয় নাই। আইনমন্ত্রী বলছেন যে আমরা শেখ হাসিনার বিচার এমনভাবে করব যেন ভবিষ্যতে কোনোদিনও এটা নিয়ে কোনো প্রশ্ন হয় না। তো তার মানে কি এটা আদি অনন্তকাল ধরে চলবে? গণহত্যার বিচার হয় কুইকেস্ট পসিবল টাইমে। নুরেনবার্গ ট্রায়াল, যেটা হিটলারের জেনারেলদেরকে ট্রায়াল দিয়েছিল, 3 সপ্তাহের মধ্যে ট্রায়াল ওয়াজ ওভার। তো উনি কেন বলছেন যে আমরা এমনভাবে করব যে একেবারে যুগ যুগান্তর ধরে এটা চলতে থাকবে, মানে ইমপ্লাইং যেটা দেরি হলে আপনারা কিছু মাইন্ড করবেন না, কারণ আমরা এমনভাবে করব যে কেউ কোনো কোশ্চেন করতে পারবে না। এটা তো অ্যাকসেপ্টেবল না। এই সমস্ত কথার জন্যই লোকে বলে যে সরকারের ভিতরে সরকার আছে, কারণ সরকার বলছে আমরা বিচার দৃশ্যমান করব, আপনি বলছেন যে এটাকে এমনভাবে করব যে একেবারে এটা আদি অনন্তকাল ধরে চলবে, ইমপ্লাইং বলে নাই। তো আপনার বিচারটা দৃশ্যমান তো হয় নাই, একটা বিচারের তো
আপনার সাজা হয়নি কারো। এখনো পর্যন্ত মানে কার্যক্রম চলছে কিন্তু সাজার কিন্তু জায়গায়। হ্যাঁ হ্যাঁ, কার্যক্রম হচ্ছে, কিন্তু নির্বাচনের আগে কি হবে? এটা তো প্রধান উপদেষ্টা কথা দিয়েছেন আমাদেরকে যে নির্বাচনের আগে উনি বিচার দৃশ্যমান করবেন এবং উনি সংস্কারগুলি দৃশ্যমান করবেন। তো এটা কি হবে? এটা যদি না হয় তাহলে নির্বাচনটা কোন অবস্থায় যাবে? এখানে তো একটা অসম্ভব একটা ঘোলাটে আবহাওয়ার সৃষ্টি হতে পারে বলে আমি মনে করি। যে আর রাজনৈতিক দলগুলি যেরকম নিজেদের মধ্যে বসা উচিত, তাদের যে মতবিরোধ যেগুলি মিটিয়ে নেওয়া, সেরকম সরকারেরও উচিত যে যত দ্রুত এই জিনিসগুলিকে দৃশ্যমান করে নিয়ে আসা। আমরা যে নির্বাচন প্রসঙ্গে ফিরে আসি, যে আগামী জাতীয় নির্বাচন, সেখানে প্রধান নির্বাচন কমিশনার কিন্তু বলেছেন যে তিনি বলেছেন যে মাঠে যারা প্লেয়ার থাকবেন তাহলে এত প্লেয়ারেরকে যদি লাল কার্ড দেখাতে হয় তাহলে তো খেলা চালানো যাবে না। তো অনেক বিশ্লেষকরা বলছেন যে আপনি যদি লাল কার্ড দেখাতে হয় আপনি দেখাবেন না, কারণ আপনার তো নির্বাচনকে স্থগিত করে দেওয়া, বন্ধ করে দেওয়ার আপনার এখতিয়ার রয়েছে। সেক্ষেত্রে নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড থাকবে কিনা সেটি নিয়ে কিন্তু দু একটি রাজনৈতিক দলও কিন্তু তারা প্রশ্ন তুলেছে। আপনার কাছে মনে হয় কি বর্তমান যে পরিস্থিতি, রাজনৈতিক যে অবস্থা বিরাজমান, সে অবস্থায় কি আগামী জাতীয় সংসদ নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড রক্ষা করা সম্ভব হবে কিনা? লেভেল প্লেইং ফিল্ড রক্ষা না করার সবচেয়ে বড় আপনার বাধা আসবে লোকের হাতে যে পরিমাণ অস্ত্র আছে এবং টাকা আছে সেটার উপরে। এমনিতে আপনার আমাদের নির্বাচনগুলিতে টাকার খেলা হয়, নমিনেশন বাণিজ্য হয়, কেন্দ্র দখল হয়। এখন আমাদের যে জাতীয় থানা লুট হয়েছে তার বোধহয় 10% অস্ত্র বোধহয় ফেরত আনতে পারে নাই, এবং লোকের হাতে আপনার মারাত্মক মানে যেগুলি মারণাস্ত্র হাতে আছে। আমি একটা ইয়েকে জানি, একটা এলাকাতে এরকম থানা লুট হচ্ছে, 15 বছরের বাচ্চা নিয়ে আসছে, অ্যাসল্ট রাইফেল নিয়ে আসছে এর থেকে, থানা থেকে। তো আপনি এত অস্ত্র যখন লোকের হাতে থাকবে আর এত টাকা যখন লোকের হাতে থাকবে, তখন আপনি কি করে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করবেন? প্রধান উপদেষ্টা বলেছেন যে জনগণই মানে প্রাচীর হয়ে দাঁড়িয়ে পাহারা দিবে যদি সেন্টার দখল করতে আসে। অ্যাসল্ট রাইফেলের সামনে কেউ দাঁড়াবে না, প্রত্যেকেরই জীবনের ভয় আছে। এটাই সবচেয়ে বড় বাধা বলে আমি মনে করি। আর দ্বিতীয়টা হলো যে রাজনৈতিক দলগুলি কীরকম ব্যবহার করবে। রাজনৈতিক দলগুলি যদি মনে করে যে আমার বেশি শক্তি আছে সুতরাং আমি সেটা প্রদর্শন করব, তাহলে আপনার ইলেকশন কমিশনের পক্ষে সম্ভব না। ইলেকশন কমিশনের লিমিট আছে, কিন্তু যারা এখানকার নির্বাচনের মেইন প্লেয়ার পলিটিক্যাল পার্টিগুলি, তারা যদি আপনার তাদের না দেখায়, গুডউইল, সদিচ্ছা না দেখায়, তাহলে কিন্তু লেভেল ইলেকশন কমিশনের জন্য অনেক হবে, মানে অসুবিধা হবে আর কি। আর সবচেয়ে বড় জিনিস যেটা আমি মনে করি সেটা হলো অস্ত্রের খেলা হবে এখানে, অস্ত্র এবং টাকা। এতে লেভেল প্লেইং ফিল্ড হতে পারে না। একেবারে শেষ আলোচনা যদি আমরা মানে খুব ডিফিকাল্ট হবে করা। আমরা শেষ আলোচনা যদি আসি, যে আমরা তো এই 15-16 বছরের যে গুম-খুন, হত্যা বলি, নির্যাতন বলি, মামলা হামলা বলি, বিরোধী মতকে দমন করা বলি, সব কিছু থেকে একটা আন্দোলনের মধ্যে দিয়ে হাসিনা সরকারের পতন হয়েছে। এখন একটা জাতীয় নির্বাচনের মধ্যে দিয়ে একটা গণতান্ত্রিক সরকার ক্ষমতায় আসবে। যারাই ক্ষমতায় আসে জনগণের ভোটে একটা বিরোধী দল হবে বা জাতীয় সরকার হবে, যে কোনো পদ্ধতিতে যে কোনো ফরম্যাট হবে। এখন এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য যেমন জনাব তারেক রহমান সাহেব তিনি বলেছেন যাতে প্রত্যেকের সাথে প্রত্যেকের একটা সুসম্পর্ক থাকে, সবাই কিন্তু বলছেন একই কথা। এই ধরনের বর্তমানে যে পরিস্থিতি চলছে, যে যারা ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলন করেছে তাদের মধ্যে যে ঐক্যে যে ফাটল কিছুক্ষণ আগে বলছিলাম, এর উত্তরণের জন্য আপনি একজন রাজনৈতিক বিশ্লেষক হিসাবে, শ্রদ্ধাভাজন লোক হিসাবে, আপনার কথা অনেকেই মানেন এবং শুনেন, আমরা যতটুকু দেখেছি, আপনি সব দলগুলির প্রতি আপনার কোনো আহ্বান আছে কিনা? মানে কিনা জানি না, মানে না কেউ শোনেও কিনা জানি না, কিন্তু আমার কথা হলো আমার আহ্বান একটাই থাকবে। যেহেতু আপনি বললেন যে আমি একজন সিনিয়র, মানে আমি জীবন পার করে নিয়ে আসছি, আমার তো দেখতে ইচ্ছা করে যে আমার দেশ শান্তিতে আছে, দেখতে ইচ্ছা করে যে এখানে একটা এমন সমাজ ব্যবস্থা আছে, যে আপনার এখানে আসছিলাম দেখলাম আপনার ওই ভ্যান চালকরা সারা রাত ধরে কাজ করবে। তো এরকমভাবে তো আমাদের দেশের বহু লোক আছে, কষ্টে আছে, শিক্ষা নাই, স্বাস্থ্যর কোনো ব্যবস্থা নাই। তো আমার তো নিশ্চয়ই ইচ্ছা করে যে এখানে একটা সুন্দর সমাজ হোক,
এবং আমি প্রাণপণে যতদূর আমার ক্ষমতা ছিল ততদিন পর্যন্ত আমি বলেছি পলিটিক্যাল পার্টিটাই হলো আপনার আসল প্লেয়ার একটা দেশের স্থিতিশীলতা আনার, একটা দেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে এস্টাবলিশ করা, সেটাকে চালিয়ে নেওয়া। অন্যান্য স্টেক হোল্ডার আছে, যেমন সুশীল সমাজ আছে, আপনার মিডিয়া আছে, তারপরে আপনার জুডিশিয়ারি আছে, এদেরও একটা রোল আছে। কিন্তু আসল প্লেয়ার হলো পলিটিক্যাল পার্টি। কারণ পলিটিক্যাল পার্টিরা আপনার লোকের দরজায় দরজায় যায়, তাদের সুযোগ সুবিধা, তাদের দুঃখ বেদনার কথা শুনে সেটাকে তারা পলিসি হিসাবে ইমপ্লিমেন্ট করে। সুতরাং আমার বিশেষ করে এই অবস্থায় আমার আহ্বান থাকবে বিশেষ করে বিএনপির প্রতি। কারণ বিএনপি একটা বড় দল, বড় হওয়া মানে দায়িত্ব নেওয়া। আমরা বলি না যে বাড়ির ফ্যামিলির যে বড়, তার আমার আব্বা ফ্যামিলির বড় ছিলেন বলে সব দায়িত্ব তার ছিল। তো বড় হলে পরে বড়র একটা দায়িত্ব থাকে। সুতরাং বিএনপির প্রতি আমার বিশেষ করে আবেদন থাকবে যে আপনারা সব দলের সঙ্গে বসে আপনাদের এই বিভেদ অনৈক্য মিটিয়ে নিয়ে আসেন। আপনারা বড় দল, আপনারা বোধহয় ক্ষমতায় যাবেন ইলেকশন হলে, কারণ সেরকম কোনো আপনার নাই। তো বড় দলের বড়র যে দায়িত্ব, তাদের সবাইকে নিয়ে চলারই দায়িত্ব আর কি। সুতরাং আমি তাদের প্রতি বেশি আহ্বান জানাবো যে আপনারা সব কিছুর ঊর্ধ্বে উঠে সবাইকে নিয়ে পথ চলেন এবং সেই দিকে নির্বাচনের দিকে যান। দর্শক শুনছিলেন, এবং বড় দলের প্রতি আহ্বান, এবং হয়তোবা নির্বাচন হলে বাংলাদেশে যে বর্তমানে যে বড় দল রয়েছে বিএনপি, তারাই হয়তোবা সরকার গঠন করবে, এটি সবাই একটা অনুমান করছে। সুতরাং বড় দলের প্রতি আহ্বান যে রাজনৈতিক বিভেদকে কিভাবে দূর করে সবাই মিলে বসে এই যে বর্তমান যে অবস্থা, সেই অবস্থার উত্তরণ ঘটানো দরকার। এবং সেই অবস্থার মধ্যে দিয়ে একজন সিনিয়র সিটিজেন, একজন সিনিয়র রাজনৈতিক বিশ্লেষক, সমাজচিন্তক প্রফেসর ডক্টর দিলারা চৌধুরী তিনি আহ্বান জানালেন যে বিশেষ করে বিএনপির প্রতি যাতে অনৈক্যের কোনো রকম অবস্থা তৈরি না হয়। নিশ্চয়ই বিএনপি সেই কথার দিকে তারা মনোযোগ দিবেন। শুধু বিএনপি না, আমি মনে করি জামায়াত ইসলাম রয়েছেন, এনসিপি রয়েছেন, প্রত্যেকেই কিন্তু গণতন্ত্র মানা, প্রত্যেকেই কিন্তু ফ্যাসিজমের বিদায় চেয়েছে। ফ্যাসিস্টকে তারা সরাবার জন্য নিজেরাও তাদের নানা লড়াই সংগ্রাম করেছে। আমরা আশা করব দেশের সকল রাজনৈতিক শক্তিগুলো যারা এখন নির্বাচনমুখী অবস্থা রয়েছে, তারা একটা ঐক্যবদ্ধভাবে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার পথের মধ্যে দিয়ে তারা ভাববেন সবার আগে বাংলাদেশ, এই প্রত্যাশা করে আমরা আমাদের আজকে যে আয়োজন ইস্পানি মির্জা শুভরাত্রি এখানে শেষ করছি। প্রফেসর ডক্টর দিলারা চৌধুরী, আপনাকে দারুণভাবে ধন্যবাদ জানাই আপনি এখানে এসে আপনার বক্তব্য বিশ্লেষণ করবার জন্য। প্রিয় দর্শক, আপনারা ভালো থাকবেন, সবাই মিলে ভীষণ ভালো থাকবেন।